কাটিয়ে দিয়েছে, রাজনৈতিক কারণে ইচ্ছে করে হয়তো তার নামটা কাটিয়ে দিয়েছে, কিন্তু তা নিয়ে আবার ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। স্বপনবাবু, আপনি নিজে একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে কাজ করছেন, আপনি ঠিক কি কি দুর্নীতি দেখতে পাচ্ছেন? এবং আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, বুথ ভিত্তিক আপনি না যান, কিন্তু জেলা ভিত্তিক যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কি কি রকমের দুর্নীতি দেখতে পাচ্ছেন? দেখুন, দুর্নীতির মানে কি বলা যায়, যে এরা বিশ্ববিদ্যালয় খুলে ফেলেছে, মানে তৃণমূল দলটা আর কি, বা এই শাসক দল, তারা কিন্তু দুর্নীতির বিশ্ববিদ্যালয় খুলে ফেলেছে। এটা সর্বক্ষেত্রে আমরা যেমন দেখছি, চাকরি পাওয়ার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, ঠিক এই এসআইয়ের ক্ষেত্রেও তাই দেখতে পাচ্ছি। কিরম দেখুন, আমি ধরুন মালদা থেকে একজন আমাকে বিএলও ফোন করলেন যে একটা বুথে একটা বাবাকে দেখিয়ে 5টা আলাদা আলাদা আইডেন্টিটির ফ্যামিলি, আচ্ছা, টাইটেল কিন্তু তাদের এক, ধরুন দাস টাইটেল, ওখানে অনেক দাস আছে, তাহলে একটা অরিজিনাল ফ্যামিলি ওখানে আছে দাস, আর বাকিটা অন্য জায়গা থেকে এসে। তারা কি করছে, ওই এক বাবাকে নিজেদের বাবা বলে দেখিয়ে ওখানে 2002 এর সঙ্গে লিঙ্ক করছে, কারণ ওটা তো বুঝতে পেরে গেছে যে 2002 এর সঙ্গে লিঙ্ক দেখালেই আমার কিন্তু ফাইনাল ভোটার লিস্টের নামটা চলে যাবে। আচ্ছা, এদেরকেই সন্দেহের তালিকায় রাখা হচ্ছে। এরপরে একটা সবচেয়ে বড় ভূমিকা হবে, আমি বলছি, যে বিরোধী দলগুলোর। কেন? কারণ হচ্ছে কমপ্লেনটা তো তারাই করবে। এই যে 11 তারিখে ড্রাফট ভোটার লিস্ট, 12 তারিখে যদি ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ হয়, তাহলে তারপরে ক্লেমস এন্ড অবজেকশনের জন্য 1 মাস টাইম দেওয়া হবে। আচ্ছা, 1 মাসের উপরে। ওই ক্লেমস এন্ড অবজেকশনের সময় সবচেয়ে বড় ভূমিকা নেবে হচ্ছে বিরোধীরা। তারা তো ভোটার লিস্টটা হাতে পেয়ে যাবে, ড্রাফট লিস্টটা, তারা দেখবে যে এই লোকটা মারা গেছে, আচ্ছা, এই লোকটা শিফটেড হয়ে গেছে, তা সত্ত্বেও কেন এখানে ড্রাফটের নাম থেকে গেল, কমপ্লেন করবে ইআরওর কাছে। তখন তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে যে তোমার তো নাম থাকার কথা নয়, তুমি তাহলে ফলস স্টেটমেন্ট দিয়েছো কেন, তাহলে তোমার নাম বাদ চলে গেল। এরকম প্রচুর নাম বাদ যাবে। আমি বলছি ডাইরেক্ট নাম যেটা বাদ যাচ্ছে, এই যে 55 লক্ষের কাছাকাছি বা 60-এর বললাম আমি, আপনি মিলিয়ে নেবেন, 11 তারিখ যখন পৌঁছবে সেদিন পর্যন্ত তো বিএলওরা এডিট করতে পারবে। এরপরে আস্তে আস্তে নির্বাচন কমিশন প্রেসার ক্রিয়েট করবে যে আপনি ভোটার লিস্টটাকে নিখুঁত করুন, নির্ভুল করুন। যদি খুঁজে পাওয়া যায়, বারবার দেখবেন আপনি ওয়ার্নিং দেবে, যদি খুঁজে পাওয়া যায় দায় কিন্তু আপনাকে নিতে হবে। এই শাসকপন্থী বিএলওরা যারা ভুল করেছে, যারা চাপে পড়ে কাজ করে ফেলেছে, আমি তাদেরকে অনুরোধ করবো যে আপনারা বাড়িতে বসে তো কাজটা করবেন, এরপর তার বাইরে ফিল্ডে যেতে হবে না, ফর্ম তো কালেকশন হয়ে যাচ্ছে, বাড়িতে বসে এডিট করে দিন। নিজের ঝুঁকি নেবেন না চাকরির, এটা কোনো ভয় দেখানো ব্যাপার নয়, এটা বাস্তব ব্যাপার। আচ্ছা, আপনি তো নিজে একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে কাজ করছেন, আপনি কি এরকম কোনো হুমকির মুখে পড়েছেন? না, আমার ব্যক্তিগতভাবে কোনো হুমকির মধ্যে পড়তে হয়নি, কিন্তু প্রশ্নটা হচ্ছে কি জানতো, যে আমার প্রশ্নটা তো ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে আপনার চেনা পরিচিত কোনো বিয়ে? হ্যাঁ, অনেকেই আছে। কি রকম হুমকি, কি বলা হয়েছে তাকে? এই যে আমি বলছি যে এই যে কসবার কাছে একটা জায়গা, আমি নাম বলবো না, কসবা বিধানসভার মধ্যে পড়ে, সেখানে যখন গেছেন তখন স্থানীয় লোকেরা এসছে এবং ঘটনাক্রমে তারা হচ্ছে শাসক দলেরই লোক। আচ্ছা, তারা বলছেন যে এখানে আমাদের, যদিও ওখানে প্রচুর অবৈধ লোক থাকে, আচ্ছা, এটা বুঝতে পারা গেছে আর কি। এবং তারা যেটা বলছেন যে আমাদের কথা শুনে কিন্তু স্যার আপনাকে চলতে হবে, না হলে বলে না আমি কি করবো, আমি তো একজন সরকারি কর্মচারী, আমার তো চাকরিটা বাঁচাতে, বলে যাই করে হোক নাম তুলে দিতে হবে বলে পকেটের দিকে এরকম করে ইঙ্গিত করছে। পকেটে একটা কিছু টাকা না টাকা না, অস্ত্র আছে, এটা বোঝা যাচ্ছে, হ্যাঁ, আকারে ইঙ্গিতে বলছে। আচ্ছা, এই তো মানে এটাকে হুমকি বলবেন না তো কি বলবেন? ধরুন আমি বলছি এই যে মগরাহাট, দক্ষিণ 24 পরগনা, ওইখানে একজন দিদিমণির ডিউটি পড়েছে, স্কুলের দিদিমণি, তাহলে তিনি তো থাকেন কলকাতাতে, চাকরি করে ওই লোকাল কোনো একটা স্কুলে। এবার লোকাল স্কুলে চাকরি করার সুবাদে তো লোকাল লোকেরা তাকে চেনে, দিদিমণি আপনাকে কিন্তু আমরা চিনি, আপনি ওই স্কুলে চাকরি করেন, এই রাস্তাতে আপনি যাতায়াত করেন, ঠিক আছে, একটু আমাদের সঙ্গে পরামর্শ করে কাজ করবেন। আচ্ছা, এটা হুমকি নয় তো কি? এটা মানে এটা কি বলা যায়, ওই যে মনে আছে তপন সিং এর আতঙ্ক সিনেমাটা দেখেছিলেন নিশ্চয়ই, সেই অভিজ্ঞতা আছে। আপনি কিছু দেখেননি মাস্টারমশাই, তাই না? তাহলে এই ধরনের হুমকি, এই হুমকির গভীরতাটা অনেক বেশি, যে আপনি কোন রাস্তায় যাতায়াত করেন, কিভাবে ট্রেনে যাতায়াত করেন, কোন স্কুলে চাকরি করেন, এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে আমাদের পরামর্শ শুনে চলবেন। তাহলে এই কথাটা বলা মানে হচ্ছে একবারে সরাসরি তাকে বললো না যে আপনাকে খুন করে দেবো, রাস্তায় ধরে পিটিয়ে দেবো বা আপনাকে হেকেল করবো, এই কথাটা মুখে বললো না, কিন্তু ওই যে কথাগুলো বলে দিল না যে আপনার টোটাল গতিবিধিটা আমাদের জানা আছে। তারপরে সেই দিদিমণি
কতটা সাহসিকতা দেখিয়ে তাদের পরামর্শ না নিয়ে কাজ করবে। কিন্তু নির্বাচন কমিশন তো বারবার বলছে যে বিএলওদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের, আপনারা কি নিরাপত্তা পাচ্ছেন? কোনো নিরাপত্তা নেই। আমি আপনাকে এর আগেও তো বলে গেছি আপনাদের যে আমরা প্রথম যখন ডেপুটেশনটা দিতে গেলাম এসআইআর তখন ঘোষণা হয়নি, ঠিক তার প্রাক্কালে আমরা বলেছিলাম যে আমাদের রাজ্যের পরিস্থিতি আলাদা, সম্পূর্ণ একটা ভিন্ন পরিস্থিতির রাজ্যে আমরা বসবাস করছি, যেখানে রাজনৈতিক সন্ত্রাসটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি। সেখানে আপনি যদি এসআইআর কাজ করাতে চান, এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ, এই কাজটা দেশের স্বার্থে করা দরকার। আমরা সবসময় বলেছি দেশ রক্ষার স্বার্থে, দেশের স্বার্থে, দেশের স্বার্থ আমাদের কাছে অনেক বেশি বড়, তাই না? কোন রাজনৈতিক দল ক্ষমতায় থাকলো না থাকলো এটা কোনো ফ্যাক্টর নেই আমাদের কাছে। দেশের নাগরিক হিসেবে দেশ রক্ষার কাজটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এত বড় একটা কাজ করাচ্ছেন, সিকিউরিটির ব্যাপারে কি বলেছেন? আমরা তো বলেছি যে প্যারামিলিটারি ফোর্সকে আপনারা প্রয়োজন হলে রাখুন, আমরা বলবো কোথায় কোথায় গন্ডগোল হচ্ছে। আজকে আপনি কি দেখেছেন এই যে ডায়মন্ড হারবারে যারা বিএলওরা কাজ করলো তার সঙ্গে কোনো সিকিউরিটি গিয়েছিল? একটা লোকের তো, পুলিশের কথা ছেড়ে দিন, দেখুন আমাদের রাজ্যে পুলিশ বা কলকাতা পুলিশ যথেষ্ট দক্ষ, এদের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, কিন্তু এরা এতটাভাবে রাজনৈতিকভাবে চাপের মধ্যে আছে, এদের দ্বারা নিরপেক্ষ কাজ করাটা খুব কঠিন। মানে আপনি বলছেন পুলিশকে বাই প্রেসার কাজ করানো হচ্ছে? হ্যাঁ, সব জায়গাতে। আমরা বলেছিলাম যে প্যারামিলিটারি ফোর্স দিন, বিশেষ বিশেষ, আপাতত সব জায়গায় লাগবে না, নির্বাচনের সময় প্যারামিলিটারি ফোর্স আছে এবং তারা কি করে সেটা আমরা দেখেছি। ডায়মন্ড হারবারে 2024 সালে ইলেকশনের সময় প্যারামিলিটারি ফোর্স থানুর মতো দাঁড়িয়ে থাকলো, পুরো ভোট লুট করে নিল, প্রিজাইডিং অফিসাররা একবারে নির্বাক, এই তো প্যারামিলিটারি ফোর্স। কিন্তু প্যারামিলিটারি ফোর্স বা যে জওয়ানদেরকে রিক্রুট করা হচ্ছে তাদের তো রাজ্য হ্যান্ডেল করছে না, তাদের তো কেন্দ্রের তরফ থেকে রিক্রুট করা হচ্ছে, তাহলে তারা থাকে হচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে। তাহলে নির্বাচন কমিশন তাদেরকে কাজ করাতে চাইলে নিশ্চয়ই কাজ করাতে পারে। তাহলে কোথাও একটা মানে ল্যাক অফ উইলফুলনেস এটা থেকে যাচ্ছে, ইচ্ছা শক্তির একটা অভাব থেকে যাচ্ছে। নাহলে এভাবে কিন্তু মানুষের ভোট লুট করে নেওয়া যায় না। পাড়ার পর পাড়ার লোককে আটকে দিয়ে ভোট দিতে যেতে দেবো না, মানে যারা বিরোধী তাদেরকে ভোট দিতে দেবো না, বাড়ি থেকে বেরোতে দেবো না, প্যারামিলিটারি ফোর্সকে জানানো সত্ত্বেও তারা চুপচাপ দাঁড়িয়ে আছে, তারা কোনো অ্যাকশন নিল না কেন? তাই না? এই প্রশ্নটা কিন্তু থাকছে। তা সত্ত্বেও আমরা বলেছিলাম যে যেগুলো আপনারা নিজেরাই জানেন, আপনাদের কাছে তালিকা আছে, এইগুলো সেন্সিটিভ বুথ, নির্বাচনের সময় আপনারা ডিক্লেয়ার করেন, তাহলে সেই সেন্সিটিভ বুথে যারা বিএলও কাজ করছেন তাদের জন্য প্যারামিলিটারি ফোর্স দিন, সব জায়গায় দিতে হবে না। একটা জায়গায় কোনোভাবে ব্যবস্থা হয়নি। আপনি যে বিএলওকে, মানে আমি সত্যি কথা বলতে যে অনেক বিএলও আছেন যারা ইচ্ছাকৃতভাবে ভুল করছে না, তাদেরকে চাপ দিয়ে করানো হচ্ছে, তাদের ইচ্ছা নেই খারাপ কাজ করার, দুর্নীতি করার, কিন্তু তাদেরকে চাপ দেওয়া হচ্ছে। সেই জায়গায় নির্বাচন কমিশনকে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে, নির্বাচন কমিশনকে তাদেরকে কনফিডেন্সে নিতে হবে, প্রয়োজন হলে ডেকে পাঠান। আমি ধরুন এই যে 480টা বুথের কথা বললাম, তা নির্বাচন কমিশনের উচিত তো এই লিস্টটা পাবলিশ করে দেওয়া যে এই 480টা বুথে